আপনি কতজন মানুষ মিলে চাঁদাবাজি করলে কতদিন বসে 5,000 টাকা করে আপনি তুলতে পারবেন? এই যে জামায়াতের এই জোট থেকে, জোটটা নির্বাচনী বা আসন সমঝোতার জোট থেকে বের হয়ে আপনারা কত স্বস্তিতে আছেন? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, এই জোট থেকে বের হয়ে যাওয়ার পর কেউ কেউ বলছেন আপনারা 2টা আসনও পাবেন না। ব্যাপারটা হচ্ছে কেউ কেউ বলে এদেশের তো জরিপ, তো জরিপের যে অবস্থা আমরা তো দেখতে পাই। মানে জোটে থাকলে একটা আশা আকাঙ্ক্ষা ছিল না আপনাদের? না, জরিপ জরিপ একটা, এই যে জরিপগুলা জরিপগুলা আসে, আপনার একটা জরিপ বাড়াইলো 43, 36, 7, 4, আমাকে দিল 0.1, 0.1। ওই 0.1 নিয়ে আমরা ই করে যে আপনার তো ভোট নাই, ওই জরিপ বের করেছে প্রথম আলো, বুঝলেন নাই? জরিপ হলো মেকিয়াবেলি ড্যান্সের মতো, মেকিয়াবেলি জরিপ। জরিপ তো টাকা দিয়ে জরিপ করা যায়। এইটা নিয়ে একটা ব্যঙ্গ বিজ্ঞপ্তি, হ্যাঁ এটা হয়েছে আর কি। আপনাদের জরিপ কি বলে? হ্যাঁ, আপনাদের জরিপ? এটা আমাদের জরিপ জরিপ অত কিছু না। আমরা যেটা বলি, একটা উল্লেখযোগ্য সংখ্যক আল্লাহর রহমতে আমরা মানুষ আমাদেরকে সমর্থন করবে, কারণ আমরা একটা নীতি আদর্শের রাজনীতি করি, যা মুখে যা বলি তাই বাস্তবায়ন করার চেষ্টা করি যতটুকু। কতটা আসন পাবেন না কতটা এটা আমি আগাম বলতে পারবো না, আমার তো ওই জরিপ নাই। দেখা যাক ভোটটা কেমন হয়। সুষ্ঠু অবাধ নির্বাচন হইলে যদি একটা হয়, আর যে ভোটে যদি কারচুপি হয়, বাক্স ছিনতাই হয়, তখন আরেক ধরনের ফলাফল হবে। কাজে এই জন্যে আমরা তো 2018 সালেই 300 আসন ছিলাম। সকাল 11টার মধ্যে আমরা নির্বাচন বয়কট করছি, 11টায়। এই 300 আসনের নির্বাচন এদেশে কোনো দল করেনি, আমরাই করছি একমাত্র। দল ছোট হতে পারে, কিন্তু 300 আসনে কিন্তু আমাদের। সেই ধারাবাহিকতায় আজকের 268 যে 65, কিছু কিছু এদের সাথে যোগাযোগ করার কারণে হয়তো 30-35টা আসন এদিকে তার টাকা অনেকে জমা দেয় নাই, হ্যাঁ, যে একটা বিশাল হয়ে যাবে এই কারণে। কিন্তু 268 জনে তো আমাদের ফর্ম ফিল আপ করেছেন, এটা একদিনের মধ্যেই তো এই কাজটা হয়েছে। কাজে এই জন্য মনে করি কেডা করে আসন পাইলেন, আপনি আসন পাইলে কি আসা যায়? বিএনপি তো, জামাত তো উচ্চ কক্ষে একটা আনুপাতিক হারে তো সিট পাবেন। হ্যাঁ, সিট পাবো। জামাত তো কোনো সময় 17টা, কোনো সময় আবার এককভাবে নির্বাচনে 3টে না 2টা পাইছিল, আবার 18টা পাইছিল। এই সিট পাইয়া ক্ষমতায় যাইয়া কি হইল? দেশ জাতি মানবতার যদি কোনো মুক্তি বা পরিবর্তন না আসে। জামাত 91 সালে বিএনপির সাথে, বিএনপিকে নিঃস্বার্থ সমর্থন করলো। বিএনপি কী করলো? যে তাসলিমা নাসরিন বলল কোরআন শরীফ পরিবর্তন করা দরকার। তাসলিমা নাসরিন তখন মানিক পেবনীতে সমস্ত দেশে তৌহিদি জনতা, ইমানদার জনতা, তারা ওখানে বিশালী করলো। ওনারা করলেন কি? মেয়ে আদরে তাকে ভারতে পাঠাই দিলেন। এই বিএনপির সাথে তখন জামাত ছিল। তো এইভাবে জামাতের আছে, হ্যাঁ, এই যে জামাতের আছে মনে করেন, দায়িত্ব আছেই। কিন্তু ওনারা গেলেন ক্ষমতায়, 18টা সিট, 17টা সিট, কিন্তু সেখানে তো ইসলামের কোনো উপকার নয়। আজকে আপনি মনে করেন জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইলো, তারপর সব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস করলো। আওয়ামী লীগ যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বাতিল করলো, আমরা কিন্তু এই নিয়ে হরতাল ডাকলাম। হরতাল মানে আন্দোলন সংগ্রামের পরে চূড়ান্ত হরতাল। বিএনপিকে এই নিয়ে কোনো একটা কথাই বলো না। এটা কিন্তু জিয়া রহমান সাহেব করছিলেন। কাজে এই জন্য ইসলামকে রাজনৈতিক সাথে ব্যবহার করা, হ্যাঁ, আপনার নির্বাচন আসলে পরে নানা রকমের অবয়ব সৃষ্টি করে, হ্যাঁ, ভোট চাওয়া, মানুষের মধ্যে সংবেদন সৃষ্টি করা। এই কে আবার হাসিনাও তো মাথায় পট্টি, হাতে তসবি নিয়ে ভোট চাইছিলেন, ঠিক না? তা এভাবে এদেশটা হইলো, একটা কথা মনে রাখতে হবে, 92 ভাগ মানুষ হচ্ছে যারা আল্লাহ আল্লাহ রসুলে বিশ্বাস করে। আল্লাহ আল্লাহ রসুল বিশ্বাস মানে কি? রসুল সামনে যা কিছু করেছেন, 23 বছরের জিন্দিগি রসুল যা করেছেন সেইটা পালন করা, সেইটা মানা, এইটা মুসলিম উম্মার দায়িত্ব। রসুল সালাম 10 বছর রাষ্ট্র চালাইছিলেন, কিন্তু রাষ্ট্রের আয়তন ছিল 30 লক্ষ বর্গ কিলোমিটার। উনি বিশ্বের প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন, একটা অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন। ইসলামের রাজনীতির মূল দর্শন 2টা, একটা হলো মানুষ অধিকার ফিরিয়ে দাও, আল্লাহ রাসূলের কথাই তো বলছেন। হ্যাঁ, একটা মানুষ আমানত ফিরিয়ে দাও, তাকে আমানত, তাকে বুঝাই দেওয়া। আর হলো ইনসাফ করা, ন্যায় বিচার করা। আজকে অনেকে বলে ইসলাম হলে পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা, আমাদের ওই যে মহাসমাবেশে হিন্দুর প্রতিনিধি, বৌদ্ধের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে বক্তব্য রেখেছেন। তারা বলছে একমাত্র পীর সাহেব এমন একজন ব্যক্তি যা বলে তাই করে, কথা কাজে মিল পাই, পীর সাহেব চরমরাই। এই কথাটা কিন্তু ওই গোবিন্দবাবু বলেছেন। কাজে আমরা বিশ্বাস করি এই দেশে যদি কোনো মৌলিক পরিবর্তনটাই হলো এইখানে প্রচলিত আইন না ইসলামী আইন। একটা হলো মানুষের রচিত আইন, আর একটা হলো আল্লাহ প্রদত্ত আইন। আমরা বিশ্বাস করি যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয় দেশে, ইসলামী আইন ছাড়া এই মানব রচিত 6 দফা, 6 দফা, 6 দফা, 19 দফা, 18 দফা এত মানুষে লেখে। হ্যাঁ, এখন আবার কি কয় 30 দফা, 31 দফা, এত মানুষে লেখে। কিন্তু আসল দফাটা কি? আসল দফা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং মানুষের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা হলো এই জাতির আমানত,
তাদেরকে সার্বিকভাবে ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা থেকে শুরু করে সব কিছু তারা পুনঃপ্রতিষ্ঠিত থাকবে। এই পর্যন্ত আইনেই তো জি। অনেক হিন্দু নির্যাতিত হয়েছে, বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হয়েছে না। আশা করি ইসলামী আইন হইলে সকল মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্পূর্ণভাবে নিরাপদে থাকবে, তারা সুখী তারা সুখী অধিকার সাথে নিয়ে তারা থাকবেন। বেঁচে থাকতে পারবে আপনাকে ইনশাআল্লাহ। এককভাবে নির্বাচন করবেন এখন, নাকি ভিতরে কোনো দলের সাথে জোট করতে যাচ্ছেন? না, আমরা তো এখন এককভাবে সিদ্ধান্ত নিয়েছি, দেখি কেউ কারো- কেউ বলছেন বিএনপির সাথে আপনাদের একটু কথাবার্তা চলছে, এরকম কিছু আছে? না, এখন পর্যন্ত এটা হয় নাই। আমরা তো 30-35টা আসন তো আমাদের প্রার্থী নাই সেখানে। এখন ওইখানে কারা কি করা যায়, কার সাথে কি করা যায় দেখবো আমরা পরে। এখন আমরা মানে বিএনপি ডাকলে যাবেন? এখন এতক্ষণ বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপি যদি না না, ডাকে- বিএনপি ডাকবে কেন? ডাকার ইডা কি? আমরা তো বলছি যে বিএনপির সাথে এখন কি জোট করার সময় আছে? এখন যে কালে মুমূর্ষু অবস্থা এখন তো নাই। আমরা বলছি 35টা আসনে যদি কেউ আগেই আসে যে আমরা আপনাদের সাথে, তা আমরা করতে রাজি আছি। 35টা আসনে তো আমাদের প্রার্থী নাই, ওখানে তো আমাদের ভোট আছে। তো 300 আসনে যেহেতু আমরা প্রার্থী করেছি, ওই ভোটটা কোথায় দেবো? ভালো সৎযোগ্য যদি প্রার্থী পাই আমরা, যারা আমরা আদর্শের অনুকূলে, জি। তাদেরকে আমরা এই ভোটটা দেবো। বিএনপি যদি আসে না, আসলে এটা দেখা যাক, আলাপ আলোচনা করে কোথায় কি তখন আসবে না বিএনপি নামে আসবে। যে এতক্ষণ যে না সমালোচনা না, করছিলেন, সমালোচনা তখন আর না। সমালোচনা না, না, করবেন না? আপনি তো কর্ম কি না করলে পরে তখন আমরা বলবেন না, জি। কিন্তু করবো কি না জি। এর চেয়ে তো আরো তো অনেক দল আছে। কাজে এই সব ব্যাপারটা আমরা কিন্তু এখনই রাখছি। মানে হ্যাঁ, এখনো কিন্তু আমরা ওয়ান বক্স পলিসি কিন্তু এখনো এই এখন কথা আছে। আমরা বলে যাচ্ছি। মানে এখন আশা করা যায়। ধন্যবাদ। আমি একটু যেতে চাই শান্তর কাছে। শান্ত ভাই, মির্জা আব্বাস একটি কথা বলেছেন, যদিও ভিডিওতে আমরা দেখেছি, চাঁদাবাজি করে তারা, দোষ দেয় বিএনপির, সরকার তাদের, বিএনপি চাঁদাবাজি করলে সরকার কি করে বলেছেন মির্জা আব্বাস। কি বলবেন? নিশ্চয়ই আপনাদের দিকে ইঙ্গিত করেছেন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে মানে ঢাকা শহরে যারা বসবাস করে তারা আসলে জানেন যে এই অঞ্চলে আসলে কে সবচেয়ে এককভাবে বেশি চাঁদাবাজ কে পালেন। এখন এটা আসলে বলাটা, আমি ব্যক্তিগতভাবে আমি রাজনৈতিক করি, আমি মানে ব্যক্তি ধরে সমালোচনা করছি না, আমি পলিসি ধরে এবং দল আকারে আমি সমালোচনা করাটা পছন্দ করি। তারপরও আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আপনি দেখবেন যে উনি তো এটা বলেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে অনেকে বাই নেমে বলেছেন যে মির্জা আব্বাসের নেতাকর্মীরা আমাদের দোকান থেকে চাঁদা নেয়, একেবারে এরকম করে মানুষ নিজেরা রিস্ক নিয়ে বলেছেন, নাম ধরে ধরে বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে জায়গা থেকে তারা, বিএনপি অনেক সময় অনেক ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে। বিষয়টা হচ্ছে তাদের তো কোনো কন্ট্রোল নাই। মানে পুরো দল যখন এই ধরনের একটা কন্ট্রোললেস অবস্থায় থাকে, যেমন দেখেন বিএনপির যতজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে সবাই কিন্তু বিদ্রোহী আছে, একজনের প্রত্যাহার করাইতে পারে না। মানে একটা দল যার প্রত্যাহার করে, বহিষ্কার করেছে, বহিষ্কার করেছে, আবার নির্বাচনের পরে আবার যদি কেউ পাশ করে তারা নিয়ে নেবে, এটা হচ্ছে সিস্টেম। তো একটা দলের, মানে ওইটাই তো বললাম যে একটা দলের এতটুকু ন্যূনতম, আপনার কি হয় যে দলে 10 জন মানুষ বিদ্রোহ করছে, 5 জন আপনার কথা শুনবে, এটাই অন্তত তাহলে বোঝা গেল কিন্তু 50% কন্ট্রোল আছে। যতজন বিদ্রোহী করেছে, যার সক্ষমতা আছে সেই করেছে, তাকে বিএনপি কন্ট্রোল করতে। এবং সেম ভাবে বিএনপি একটা ন্যারেটিভ দেয় যে আমরা অনেক বড় দল, এই জন্য মানে আমাদের লোকজন তো চাঁদাবাজি করবে, এই কিছু ইয়ে করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বিএনপি তো অ্যাজ এ ইনস্টিটিউশন চাঁদাবাজি করে। কিরকম আমি বলি, সেটা হচ্ছে যে এই যে দেখেন বিএনপির 27 জন প্রার্থীর নামে প্রায় 5,000 কোটি টাকা ঋণ খেলাপি। এটা তো আমরা ভদ্রলোক টকশোতে বসে আলাপ করে দেখে ঋণ খেলাপি বলি, আসলে তো এটা চুরি, স্টেটের টাকা চুরি, আপনার টাকা আমার টাকা চুরি। এটা চুরি বলে না, কারণ যদি হাজার হাজার কোটি টাকা হয়তো খেলাপিটা, এই জন্য চুরি বলে না। আর যদি ওই আপনি আমি একজন দোকানদার টোকাই করতো, তাহলে ওরে চোর বলে, ওরে সিসি বলতো, সবাই ওরে বলতো। এই 5,000 কোটি টাকা ঋণ খেলাপি চোরদেরকে জানা মতো, এর বাইরে আরো অনেকে থাকতে পারে, তাদেরকে বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে জেনে শুনে, এবং তাদের জন্য ফাইট করছে তো মনোনয়ন টিকিয়ে রাখার জন্য, এবং সেই টাকা যেন আবার আর একটা দেশে রাখতে পারে, এই জন্য তারা আবার সেই দেশে একটা নাগরিকত্ব নিয়ে রাখছে। তো যে যার, আপনি কতজন মানুষ মিলে চাঁদাবাজি করলে কতদিন বসে 5,000 টাকা করে আপনি তুলতে পারবেন? সে তো এটা মানে 10 জন দিয়ে তুলে নিছে। তো এবং সে রাষ্ট্র ক্ষমতায় নাই, এখন রাষ্ট্র ক্ষমতায় যদি থাকে তাহলে ওরকম যে ভাই বললো না যে লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়, চাঁদাবাজি হয়, এটা হবে ইনস্টিটিউশন আকারে। তো যারা ইনস্টিটিউশন আকারে চাঁদাবাজি করে, যারা ইনস্টিটিউশন আকারে হচ্ছে রাষ্ট্রের টাকা চুরি করে, তাদের মানে নিজেদের আত্মসমালোচনাটা আমরা এমনভাবে করা উচিত, এবং তারা সেটাকে এড়ানোর জন্য অন্যান্য দলগুলোর প্রতি তারা এমনভাবে ইয়ে দেয়, মানে অভিযোগগুলো দেয়, এবং মিডিয়াও কি করে ওইগুলোকে ফোকাস করার চেষ্টা করে। আমরা বলি কি যে এটা জনগণ বিচার করবে। 2001, 91 কিংবা 2018, 9 এই সময়গুলো আর 2026 এক সময় না। একটা সময় আপনি দেখবেন যে একটা ছেলে মাদ্রাসায় পড়ছে, ইসলামিক কথা বলে, এটা হলে মনে করতো যে সমাজের সবচেয়ে খ্যাত ছেলে, ওর কোনো অ্যাকসেপ্টেন্সই নাই।
কিন্তু এখন আমরা দেখেছি যে কারণ কি তাকে মেন স্ট্রিম মিডিয়াগুলো ডাকতো না, স্পেস দিত না, তার মধ্যে সর্বোচ্চ ক্যাপাবিলিটি থাকার পর স্পেস দিত না। তো এখন আপনি দেখবেন যে মিডিয়াগুলো যতই যার দালালি করুক, ইসলামী বক্তা শেষে সুন্দর করে বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে জনপ্রিয় হচ্ছে, মিডিয়া সেই বক্তব্য বাধ্য হচ্ছে তাকে কোট করতে। তো সময় অনেক চেঞ্জ হয়েছে। এই চাঁদাবাজদেরকে মিডিয়া কি প্রচার করলো আর কারা চাঁদাবাজি করলো এটা জনগণ জানে, মানুষ জানে। এই জন্য যে সৎ পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, তাকে মানুষ গ্রহণ করবে। এটা কোনো ম্যাটার না যে সে কত ছোট কত বড়। জি।